সালটা 2020। তখন সারা পৃথিবী জুড়ে চলছে আতঙ্কের বাতাবরণ, কারণ করোনা ভাইরাস দাপিয়ে বেড়াচ্ছে সেই সময় সারা পৃথিবী জুড়ে। চারিদিক শুনশান হয়ে রয়েছে। স্কুল, কলেজ, বাজার ঘাট, দোকানপাট সবই বন্ধ। মানুষ ঘরবন্দি হয়ে রয়েছে সেই সময়, কারণ বাইরে বেরোলেই করোনা ভাইরাসের আতঙ্ক। চারিদিক শুনশান, সে দিন হোক বা রাত। যারা প্রয়োজনের খাতিরে বেরোচ্ছে তাদের প্রত্যেকেরই সারা শরীর ঢাকা, চোখে সানগ্লাস, মুখে মাস্ক, মাথায় টুপি। চতুর্দিকে পুলিশের গাড়ি ঘোরাফেরা করছে। শুনশান অবস্থায়, গাড়ির আওয়াজ নেই, কিচ্ছু নেই, খালি মাঝে মধ্যে শোনা যাচ্ছে অ্যাম্বুলেন্সের সাইরেন। অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে সজোরে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আর এই অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনলেই প্রত্যেকের মনেই আবারও নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়। সবাই বলে, কার বাড়িতে কি বিপদ ঘটল। সব মিলিয়ে একটা বিচ্ছিরি অবস্থার মধ্যে মানুষ পড়ে গেছিল, সারা পৃথিবীর মানুষ, এই করোনা ভাইরাস। আর স্কুল, কলেজ সমস্ত বন্ধ। কথায় বলে, কোনো বাড়ি ঘরই হোক বা স্কুল কলেজ বা কোনো বিল্ডিংই হোক, যদি অনেকদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে থাকে বা কোনো মানুষের যদি আনাগোনা সেখানে না থাকে, তাহলেই নাকি সেখানে আস্তানা গাড়ে। ফিয়ার ব্লগ, অনুভবে শিহরণ। ঘটনাটা করোনার সময়কালের। জায়গাটা হলো অশোকনগর হাবড়ার মাঝখানে কল্যাণগড় বলে একটা জায়গা আছে। সেই কল্যাণগড়ে একটা কলেজ আছে। সেই কলেজের ঘটনা। এই কলেজের একজন লেকচারার ছিলেন, ওনার নাম সুমিতা ব্যানার্জি। উনি ওই কলেজে পলিটিক্যাল সায়েন্স পড়াতেন। উনি আমাকে ঘটনাটা লিখে পাঠিয়েছেন। উনি বলেছেন, রূপম, ঘটনাটা যদি ভালো লাগে তাহলে তুমি তোমার চ্যানেলে দিও, আমাদের ফিয়ার ব্লকের ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। এরপরে উনি বলেছেন যে এটা খুবই আশ্চর্যজনক ঘটনা। সেই রাতের পর থেকে আমি ভূত বিশ্বাস করতে আরম্ভ করলাম। আমি প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা ভূত আমি বিশ্বাস করতাম না, কিন্তু সেই রাত আমাকে ভূত বিশ্বাস করা বা অলৌকিক কাজকর্ম যে হয় এখনো, সেগুলো বিশ্বাস করতে বাধ্য করেছে। নমস্কার বন্ধুরা, ফিয়ার ব্লকে আপনাদের স্বাগত। আমি রূপম চক্রবর্তী, সঙ্গে সাউন্ডে আছে সমীরণ রয়। এখানে বলে রাখি, আমাদের কাছে ঘটনা পাঠাতে গেলে কিভাবে পাঠাতে হবে। আমাদের মেল আইডি রয়েছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও রয়েছে, যেখানে আপনারা আমাদের কাছে ঘটনা পাঠাতে পারেন, আপনাদের সঙ্গে ঘটে যাওয়া সত্যি অলৌকিক ঘটনা। আমাদের ফেসবুক পেজও রয়েছে, যেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা খুব সুবিধা হবে আপনাদের। ফিয়ার @স্পেস ব্লগ লিখলেই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আপনারা ফেসবুক পেজেও ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। আপনাদের সমস্ত ঘটনাই আমরা আমাদের চ্যানেলে ফিয়ার ব্লকের ফ্যামিলির সাথে শেয়ার করব। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। তো বেশি কথা না বলে চলে আসি আজকের ঘটনায়।
2020 সালে করোনার বাড়বড়ন্ত সারা পৃথিবী জুড়ে। সেই সময় প্রকৃতি আমাদেরকে দেখিয়েছিল প্রকৃতির রোষ কাকে বলে। একদিকে করোনার ভয়, আরেকদিকে আসছে ঝড়। টিভিতে করোনার ভয় মানুষ শুনছে, ভয়ের বাতাবরণ, হসপিটালে কতজন মানুষ আক্রান্ত, কত কোথায় কি হচ্ছে না হচ্ছে। তার মধ্যে হঠাৎ করে একটা খবর আসলো যে ঝড় আসছে। কোনো চ্যানেলে ঝড়ের নাম বলছে উমপুন, আবার কোনো চ্যানেলে ঝড়ের নাম নাকি বলছে আমপান। এই ঝড় নাকি বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছিল। ঝড়ের বেগ নাকি চলবে ঘন্টায় 180 কিলোমিটার এবং গাস্টিং হবে, মানে ঝড় যে ঝাপটা মারে সেই গাস্টিং হবে নাকি 200 কিলোমিটার বেগে। মানুষের মনে ভয়ের সঞ্চার আবার হলো। 180 কিলোমিটার বেগে ঝড়, চারিদিক তো ধুলোয় মিশিয়ে দিয়ে যাবে। সঙ্গে তো করোনার দাপট রয়েছেই। ঝড় আসার ঠিক 3 দিন আগের থেকেই একটা থমথমে পরিবেশ হয়ে গেল প্রকৃতি। এই ঝড় নাকি আসছে বাংলার দিকেই, তার অভিমুখ নাকি বাংলায়। 3 দিন আগের থেকে আকাশ ঘন মেঘে, কালো মেঘে ছেয়ে আছে, আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর অষ্টপ্রহর 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া দিচ্ছে। যেদিন ঝড় আসলো তার আগে পরিবেশ যেন আরো থমথমে হয়ে গেল। 7:30 থেকে শুরু হলো ঝড়। চারিদিকে গাছপালা পড়ছে, রাস্তাঘাটের উপর পড়ছে, লাইট পোস্ট ভেঙে পড়ছে, তার জড়িয়ে গাছপালায় রয়েছে মারাত্মক একটা বিভৎস অবস্থা। 4 থেকে 4.5 ঘন্টা ধরে 180 কিলোমিটার বেগে বাংলার উপর দিয়ে সেই ঝড় বয়ে গেল। এরপরেই শুরু হলো চতুর্দিকে বিভিন্ন রকমের খোঁজ খবর, কোথায় কি হয়েছে, ক্ষয়ক্ষতি। এমন সময় তো স্কুল কলেজ বন্ধ। তো যে কলেজের ঘটনাটা আমি আজকে বলছি আপনাদেরকে, সেই কলেজের ঘটনায় আসি। যখন করোনার সময় লকডাউন চলছিল, তখন সেই কলেজে আরেকজন প্রফেসর, উনি ছিলেন স্ট্যাটিস্টিক্সের। তো সেই স্ট্যাটিস্টিক্সের যে প্রফেসর, উনি প্রায় কলেজে এসে দেখে যেতেন কলেজটা ঠিকঠাক মতন আছে কিনা। কারণ ওনার বাড়ি কলেজের সামনেই ছিল, 2-3 মিনিটের হাঁটা পথ। তাই জন্য উনি প্রত্যেকদিন সকালবেলায় ওই লকডাউন অবস্থায় উনি আসতেন, এসে দেখে যেতেন। একদিন গেলেন কলেজের সামনে, কলেজ চত্বরের সামনে গিয়ে দেখছে একটা পুলিশ ভ্যান দাঁড়ানো। উনি কলেজ চত্বরের সামনে যেতেই পুলিশটা হন্তদন্তে এসে জিজ্ঞেস করলো, আপনি এখানে কি করছেন, আপনি কে? তখন উনি বললেন, আমি এরকম এই কলেজের প্রফেসর, তা আমার বাড়ি তো সামনেই, তাই আমি একটু সকালবেলা এসে কলেজটা দেখে যাই ঠিকঠাক আছে কিনা, লকডাউন চলছে, বন্ধ তো। তখন পুলিশ বলল, যান যান যান, বাড়ি যান, এখন এখানে আসতে হবে না, দেখছেন না চতুর্দিকে কি অবস্থা। আমরা পুলিশ, আমাদেরই বেরোতে ভয় লাগছে, যখন তখন যে কেউ আক্রান্ত হতে পারে এবং হচ্ছেও তাই। আপনি যান, বাড়ি যান, আর কোনোদিন এখানে আসবেন না। তো উনি কোনো কথা না বলে উনি বললেন, ঠিক আছে, আমি বাড়ি চলে এসেছি স্যার। উনি বাড়ি চলে আসলেন, আর এরপরে গেলেন না। এই যে উমপুন ঝড়টা এসেছিল, এই ঝড়ের ঠিক 2 দিন পর সকাল 9টা থেকে 9:30টার সময় সুমিতার কাছে একটা ফোন আসে। ফোনটা তুলেই দেখে কলেজের প্রিন্সিপাল ফোন করেছে। উনি বলছেন, সুমিতা, তোমার বাড়ি তো সামনে কলেজের, তুমি যদি একটু যাও
আসলে আমিও স্ট্যাটিস্টিক্সের প্রফেসরের উপর ভরসা করতে পারি না। আল্লাহ তাআলা মানুষ, কি বলতে কি বলবে, দেখবে এক বলবে আরেক। তাই আমি তোমাকে বলছি, তোমার বাড়িও তো সামনে, তুমি একটু যদি যাও, গিয়ে দেখে এসো। যদি ঝড়ের দাপটে কোনো কিছু হয়ে থাকে কলেজে, তাহলে তো ঠিকঠাকও করতে হবে, আর যদি কিছু না হয় তাহলে তো বেটার। তখন সুমিতা বলল, ওকে স্যার, আমি যাচ্ছি। সকাল 11টা, উনি বাড়ি থেকে বেরোলেন, গেলেন। ওনার একটা স্কুটি ছিল, সেই স্কুটি করেই গেলেন কলেজের সামনে। গিয়ে দেখছেন ঝড়ের দাপটে তো লাইট পোস্ট পড়ে আছে, কাজ চলছে কারেন্টের, গাছপালাও পড়ে আছে, বীভৎস অবস্থা। এবং ওখানকার অধিবাসী বৃন্দরা সব দাঁড়িয়ে আছে ওখানে, সঙ্গে দুটো পুলিশ ভ্যান, এবং কিছু গাড়িও আছে, বাইকও আছে। মানে কিছু খবরের চ্যানেল থেকে লোক এসছে এবং ইউটিউবার কিছু এসছে, ফটো তুলছে, বিভিন্ন রকম কথা জিজ্ঞেস করছে। উনি ভাবলেন যে ঝড়ের জন্যই বোধহয় এসছে এখানে ফটো তুলতে, অনেক রকম খবর তো ইউটিউবে দেয়, তাই হবে হয়তো। উনি যেতেই পুলিশ অফিসার ওনাকে জিজ্ঞেস করলেন, আপনি এখানে কে, এখানে কেন এসেছেন? তখন উনি বললেন, স্যার আমি এই কলেজের লেকচারার, পলিটিক্যাল সায়েন্সের। তা আমাকে প্রিন্সিপাল ফোন করে বলেন ঝড় হয়েছে, যদি কিছু ক্ষতি টতি হয় আমাকে দেখে যেতে বললেন, তাই আমি এসেছি। এখানে তো ভিড় কিসের? তখন পুলিশ বলল, আচ্ছা আপনি লেকচারার এই কলেজে? বলছে, হ্যাঁ স্যার। তখন পুলিশ বলল, বলতে পারবো না, তবে আমি যেটা শুনলাম, একজন এখান থেকে ফোন করেছিল, বললো কি অলৌকিক ঘটনা ঘটছে প্রতিদিন রাত্রিবেলা, পিলে চমকে যাচ্ছে নাকি ওদের, এসব বললো, তাই ইনভেস্টিগেশন করতে আসলাম, চলছে, দেখা যাক কি হয়। তখন উনি বললেন, এই যে খবরের চ্যানেল থেকে লোক এসছে, তারপরে ইউটিউবারদেরকেও দেখছি, ওই একই কারণে? হ্যাঁ মনে হয় একই কারণেই বোধহয় এসছে, অফিসার বলল। আপনি একটা কাজ করুন, আপনার যদি বিশদভাবে জানতে হয়, আমি অতটা ভালোভাবে আপনাকে বলতে পারবো না। আপনি একটা কাজ করুন, আপনি ওই যে মিঠুন বাবু দাঁড়িয়ে আছেন, উনি আমাকে কলটা করেছিলেন, ওই মিঠুন বাবু কাছে আপনি যেতে পারেন, গিয়ে ওনার সঙ্গে কথা বলে আপনি সমস্যাটা জানতে পারেন। উনি গিয়ে মিঠুন বাবুকে বললেন, মিঠুন বাবু, কি শুনলাম পুলিশ আছে, কি অলৌকিক ঘটনা, কি হয়েছে বলুন তো। তখন মিঠুন বাবু বললেন, আরে ম্যাডাম আপনি এসে গেছেন, খুব ভালো হয়েছে, নয়তো আমি আপনার বাড়িতে যেতাম। প্রিন্সিপাল স্যারকে খবর দিতে হবে, এখানে অলৌকিক ঘটনা ঘটছে, প্রতি রাতে ঘটতে থাকে, এই 12টা থেকে 12:30, 12:30 থেকে 1টা, তারপর সারা রাতই চলে। তখন উনি একটু হেসে, মানে সুমিতা ব্যানার্জি বললেন, একটু হেসে বললেন, অলৌকিক ঘটনা, অলৌকিক ঘটনাতে আমার খুব একটা বিশ্বাস নেই। এই প্রকৃতিতে অলৌকিক ঘটনা আর কি ঘটবে? প্রকৃতিটাই তো একটা অলৌকিক জগৎ। না ম্যাডাম, আপনি বিশ্বাস নাও করতে পারেন, কারণ আমরা তো জানি, আমরা ভুক্তভোগী। তখন বলল, ঠিক আছে, বেশি কথা না বলে তুমি বলো আমাকে এখানে কি ঘটছে। আর বলবেন না ম্যাডাম, প্রথম কয়েকদিন তো ঠিকই ছিল, তারপর শুরু হলো ঘটনা। রাত হলেই, রাত বলতে এই 12টা, 12:30 বাজলেই আমরা কলেজের মধ্যে প্রথম দিন কিছু একটা আওয়াজ শুনতে পাই। কি আওয়াজ সেটা আমরা বলতে পারবো না মুখে ভাষায়, একটা আওয়াজ। 3-4 দিন চলার পর ঠিক 12:30 থেকে 1টার মধ্যে ভেসে আসতে থাকে একটা কান্নার আওয়াজ এই কলেজের বিল্ডিং এর ভেতর থেকে। আমরা প্রথম দিকে ঠিক অতটা বিশ্বাস করিনি বা পাত্তা দিইনি, কিন্তু প্রতিদিনই 12:30 বাজলেই, 1:45 বাজলেই শুরু হয় কান্নার আওয়াজ। আর এই কান্নার আওয়াজ একটা বীভৎস রূপ ধারণ করে রাত বাড়ার সঙ্গে সঙ্গে। আমাদের ঘুম চলে যায়, পিলে চমকে ওঠে, বুকে যেন মনে হয় যেন 100 হাতুড়ি বাড়ি মারছে, ভয়ে এত লাগে। এখানে নিশ্চয়ই কোনো ভূত প্রেতের আড্ডা আছে। আর কলেজ তো অনেকদিন ধরে বন্ধ, কাজেই আস্তানা গাঁটতেই পারে কোনো ভূত প্রেত।
বাপরে কাকা। উনি বিশ্বাস করলেন না, ন্যাচারালি না করে বললেন, ঠিক আছে দেখা যাক কি হয়। আমি তো নিজের কানে শুনিনি, কাজে আমি ওটা বিশ্বাস করছি না। এটা এটা হতে পারে না, সম্ভব না, সেটা আমার আমার মতে সম্ভব না। তখন বিদ্যুৎ পোদ্দার বলে একজন এসে বললেন, ম্যাডাম আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, কিন্তু আমরা ভুক্তভোগী। আমরা কিন্তু শুনতে পাই, আমাদের পিঠে চমকে ওঠে যখন শুনি এত বীভৎস কান্না। কোনো মানুষ কাঁদে বলে আমাদের জানা নেই। আপনি যদি পরখ করতে চান তাহলে এখানে থাকতে পারেন। তখন উনি বললেন, ঠিক আছে তোমরা যখন বলছো আমি এখানে থাকবো, কিন্তু থাকবোটা কোথায়, কার বাড়িতে? আমার তো একটা জায়গা দরকার। তখন বিদ্যুৎ পোদ্দার বললেন, ম্যাডাম আমাদের বাড়িতে অনেকগুলো ঘর আছে, আপনি যদি চান আমাদের বাড়িতে রাত কাটাতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর এছাড়াও আমার মেয়ে এবং ছেলে দুজনেই এই কলেজে পড়ে। তখন উনি বললেন, ঠিক আছে তোমরা যখন এত করে বলছো আমি থাকবো। তখন বললো, ঠিক আছে ম্যাডাম চলুন আমাদের বাড়িতে চলুন। বললাম না আমি এখন যাব না, আমি বিকেল বেলার দিকে সন্ধ্যের দিকে আসবো। সেই দিন সন্ধ্যের সময় উনি কিছু কাপড় জামা, অল্প কিছু কাপড় জামা গুছিয়ে উনি চলে গেলেন বিদ্যুৎদারের বাড়িতে। রাত্রিবেলা গল্প গুজব করে খাওয়া দাওয়া করে শুয়েছেন। উনি শুয়ে মোবাইল দেখছেন। মোবাইল দেখতে হঠাৎ করে মোবাইলেই দেখলেন রাত 11টা বাজে। উনি আস্তে আস্তে বিছানা থেকে উঠে গিয়ে জানালাটা খুলে বসলেন। কলেজের দিকে তাকাতেই উনি আঁতকে উঠলেন। কলেজের পরিবেশটা যেন একটা কেমন অন্যরকম হয়ে গেছে। উনি চিন্তা করছেন, এটা কি সবসময়ের জন্য হতো নাকি বর্তমান কালে হচ্ছে? এক এক সময় তো কলেজের কাজের জন্য আমরা রাত 7:30 8টায়ও বেরোতাম, কিন্তু এরকম পরিবেশ তো দেখিনি। আবার নিজের মনে চিন্তা করলেন যে ধুর আমি এসব কি বলছি, এখন তো রাত 11টা 11:30 বাজে, 7:30 8টায় আর কি হবে। উনি তাকিয়ে আছেন কিন্তু কিছুই দেখতে পাচ্ছেন না। মাঝে মধ্যে হাওয়া দিচ্ছে, কলেজের পাশে ঝোপঝাড়ে বন, সেই বনের উপর দিয়ে হালকা হাওয়া বয়ে যাচ্ছে। হাওয়ার চোটে ঝোপঝাড়গুলো আস্তে আস্তে দুলে উঠছে। নিস্তব্ধ নিশীথী রাত, এমনিতেই করোনার দাপট চলছে, কেউ কোথাও নেই, নিস্তব্ধ। রাতের নিস্তব্ধতার সঙ্গে সঙ্গী হয়েছে ঝিঝি পোকার ডাক, আর আকাশে দ্বিতীয়ার বাঁকা এক ফালি চিলতে চাঁদ। চারিদিক অন্ধকার, রাত যত বাড়ছে অন্ধকার তত বাড়ছে, নিস্তব্ধতা তত বাড়ছে। হঠাৎ করে উনি শুনতে পেলেন দূর থেকে একটা আওয়াজ আসছে, ঢং ঢং ঢং। উনি ঘড়ির দিকেই তাকাতে দেখলেন ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত গভীর হতে চলেছে। রাত তখন 12টা। উনি চিন্তা করলেন আর আধ ঘন্টা, তারপরেই বোধহয় প্যারানরমাল অ্যাক্টিভিটি শুরু হতে পারে বলে নিজের মনেই একটু হাসলেন যে প্যারানরমাল অ্যাক্টিভিটি আবার কি। কিন্তু আজও যে প্যারানরমাল অ্যাক্টিভিটি প্রকৃতিতে ঘটে চলেছে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি রাতে, প্রতি গভীর রাতে, সেটা উনি মানতে এখনো নারাজ। উনি বিশ্বাস করতে চাচ্ছেন না কিছুতেই। বেশ কিছুক্ষণ উনি জানলার সামনে বসেছিলেন। উনি কতক্ষণ বসেছিলেন ওনার মনে নেই। ঘড়ির দিকে তাকাতে দেখলেও রাত 2টো বাজে। উনি বললেন, কোথায় প্যারানরমাল অ্যাক্টিভিটি? কিছুই তো আমি শুনতে পাচ্ছি না, একমাত্র ঝিঝি পোকার আওয়াজ, আর মাঝে মধ্যে 2-1টা কুকুর ডেকে উঠছে, আর তো কিছুই শুনতে পাচ্ছি না।
তবে হ্যাঁ, কলেজের চত্বরটা একটু অন্যরকম লাগছে। সে লাগতেই পারে, গভীর রাত হতেই পারে। এরপর উনি বসে রইলেন অনেকক্ষণ ধরে। হঠাৎ করে উনি দেখছেন পূব আকাশটা লাল হয়ে উঠছে। উনি চমকে উঠলেন, আকাশ লাল হয়ে যাচ্ছে কেন? মোবাইল জ্বালাতেই দেখলেন ভোর 4:30 হয়ে গেছে। তখন উনি চিন্তা করলেন, ও, তার মানে ভোর হচ্ছে। ঠিক আছে, আমি গিয়ে শুয়ে পড়ি। আর কিসের প্যারানর্মাল অ্যাক্টিভিটি? ভোর হয়ে যাচ্ছে, যত ফালতু কথা, যত গুজব। মানুষের মনে ভয় থাকলে মানুষ অনেক কিছুই শোনে, যত সমস্ত বলে উনি শুয়ে পড়েছিলেন। সকালবেলা উঠে ওই বিদ্যুৎ বাবুকে উনি জিজ্ঞেস করলেন, আচ্ছা বিদ্যুৎ বাবু, আমি তো এসে আপনাদের বাড়িতে থাকলাম, কিন্তু কোথায় প্যারানর্মাল অ্যাক্টিভিটি? কিছুই তো আমি শুনতে পেলাম না। তখন বিদ্যুৎ বাবু বললেন, ম্যাডাম, আমি জানি না কেন গতকাল রাতে কিছু হলো না, তবে প্রতিনিয়ত প্রতি গভীর রাতে আমাদের সঙ্গে কিন্তু ঘটে চলেছে। আপনি আজকে রাতটাও প্লিজ থাকুন। উনি বললেন, আচ্ছা ঠিক আছে, থাকবো। পরের দিন সেই ঘড়ির কাঁটা জানিয়ে দিল রাত এখন 11টা বাজে। ঠিক সেই মতোই উনি উঠে জানলার সামনে গিয়ে বসলেন। প্রতি রাতের থেকে এই রাতটা যেন আরেকটু অন্যরকম। কলেজ চত্বর যেন মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। গন্ধরাজ ফুলের গন্ধ নাকে ভেসে আসছে, হালকা হাওয়া দিচ্ছে, রাত গভীর হচ্ছে। আগের দিনের মতনও শুনলেন সেই আওয়াজ, ঢং ঢং ঘড়ির আওয়াজ। উনি বুঝলেন রাত তালে 12টা বেজে গেছে। এরপর ঘড়ির কাঁটা আস্তে আস্তে টিক টিক করে ঘুরতে ঘুরতে এসে দাঁড়ালো। তখন বাজে 1:45। রাত মায়াবী পরিবেশ যেমন সৃষ্টি করেছে, তার থেকে ওই সময় যেন পরিবেশটা আরো মায়াবী হয়ে গেছে। যেন ঘন্টায় ঘন্টায় এই কলেজ চত্বরের কালো আঁধার রাত রূপ পরিবর্তন করছে। রাত 1টা, কোনো শব্দ নেই। নিস্তব্ধতাদের একইভাবে সঙ্গী হয়েছে ঝিঝি পোকার ডাক, মাঝে মধ্যে কুকুরের ডাক। রাত 1:30। উনি বললেন, ধুর, কোনো কিছু ঘটবে না, আমি গিয়ে শুই। রাতের ঘুম নষ্ট করে কোনো লাভ আছে? এমনিতেই গতকাল রাতে আমি ঘুমাতে পারিনি, আজকে তো আমাকে ঘুমাতেই হবে। উনি জানলা খোলা রেখেই ওখান থেকে খালি খাটের দিকে একটা পা বাড়িয়েছে। এমন সময় ওনার কানে ভেসে আসলো একটা ভয়ার্ত আওয়াজ। উনি চমকে কলেজের দিকে তাকালেন। তারপর যা শুনলেন, ওনার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আস্তে আস্তে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে, একটা গোঙানির আওয়াজ তার কানে বেজে যাচ্ছে অষ্টপ্রহর। উনি কানটা ভালো মতন জাগালেন, যে আওয়াজটা কোথা থেকে আসছে। ওনারও মনে হলো ওদের কথা অনুযায়ী যে হ্যাঁ, কলেজের বিল্ডিং এর ভেতর থেকেই তো আওয়াজটা আসছে। আস্তে আস্তে কান্নার আওয়াজটা বেড়ে গেল। সে কি বিভৎস কান্নার আওয়াজ! কানের পর্দা যেন ফেটে যাচ্ছে। উনি কানটা 2 হাত দিয়ে সজোরে বন্ধ করে নিলেন এবং ওনারও ওই বাসিন্দাদের মতন পিলে চমকে উঠল। আর ঘুম আসে না এইরকম আওয়াজে। উনি হাঁটু গেড়ে 2 হাঁটুর মাঝখানে মাথা গুজে বসে রইলেন আর ভয়ে কাঁপতে লাগলেন। এ কি আওয়াজ? তাহলে কি এগুলো? এটাকেই কি বলে প্যারানর্মাল অ্যাক্টিভিটি?
তাহলে কি সত্যি প্রেত আত্মা বলে কিছু আছে? আমি তাহলে এতদিন ভুল ভাবতাম। উনি আরো বলেছেন যে রূপম, সেই রাত আমাকে প্রেতাত্মা যে আছে, কিছু যে আছে, কিছু নেগেটিভ এনার্জি যে আছে, কিছু এন্টিটি যে আছে, আমাকে বিশ্বাস করতে বাধ্য করলো। সেই দিন রাতের থেকে আমি বিশ্বাস করতে লাগলাম। আরো বিশ্বাস হলো যখন কলেজে তান্ত্রিক বাবা আসলেন। পরের দিন সকালবেলা বাইরে বেরিয়ে দেখি মিঠুন বাবু আর বিদ্যুৎ বাবু দাঁড়িয়ে কথা বলছে। তাদের চোখে মুখে ভয়ের ছাপ, আতঙ্কের ছাপ। আমি গিয়ে সামনে দাঁড়াতেই মিঠুন বাবু আমাকে জিজ্ঞেস করলো, ম্যাডাম, কালকে রাতে কি আপনি জেগেছিলেন? তখন ম্যাডাম বলল, মানে সুমিতা ম্যাডাম বললেন, হ্যাঁ। আবারও মিঠুন বাবু বললেন, কিছু কি শুনেছেন? তখন ম্যাডাম বলল, হ্যাঁ আমি শুনেছি, কিন্তু আমার এখনো বিশ্বাস হচ্ছে না। এখানে একটা কথা বলি আপনাদেরকে, যে অনেকদিন ধরে বাড়ি বলতে কলেজটা ও পরিত্যক্ত তো, আর এখন অনেক পাখি টাকি বেরিয়েছে এই করোনার জন্য, করোনার ইয়েতে পলিউশন মুক্ত প্রকৃতি, তাই অনেক পাখি টাকি বেরিয়েছে। শকুনের বাচ্চার কান্নাও কিন্তু মানুষের কান্নার মতনই লাগে। দেখুন, হয়তো শকুন টুকুন ভেতরে বাসা বেঁধেছে। তখন বিদ্যুৎবাবু একটু হেসে উঠলেন মুচকি। মিঠুন বাবু আবারও বললেন, ম্যাডাম কি বলছেন? শকুন? এখানে একটা শালিক পাখিও দেখা যাচ্ছে না বেশ কিছুদিন ধরে। শকুন কোথা থেকে আসবে? এখানে তো শকুনের কোনো এক্সিস্টেন্সই নেই। শকুন আমরা আজ পর্যন্ত দেখিনি এই চত্বরে। কি বলছেন আপনি ম্যাডাম? উনি কোনো কথা না বললে, উনি ওনার ব্যাগপত্র যেটা ছিল সেটা গুছিয়ে উনি বাড়ি চলে আসলেন ওদেরকে বলল, আমি দেখছি। প্রিন্সিপালকে সব জানালেন। প্রিন্সিপাল বলল, ঠিক আছে, তুমি রেডি থাকো, আমরা কালকে আসছি কয়েকজন মিলে। পরদিন এই 12টা 12:30 নাগাদ ওনারা আসলেন, কয়েকজন প্রফেসর সঙ্গে প্রিন্সিপাল। সুমিতা ম্যাডামও গেলেন ওখানে। যাওয়ার পরে সমস্ত কথাবার্তা হলো, সমস্ত কিছু জানলো, তালাও খোলা হলো গেটের। ওনার বাসিন্দাদের সঙ্গে ওনারা কথা বললেন। কথা বলে প্রিন্সিপাল বললেন, ঠিক আছে, যদি আপনারা এরকমই বলেন, সুমিতা ম্যাডামও শুনেছেন, ঠিক আছে, যদি কিছু হয়ে থাকে, যদি সত্যিই প্যারানর্মাল অ্যাক্টিভিটি কিছু হয়ে থাকে, এটাকে আমরা ব্যবস্থা নেব। কিন্তু ব্যবস্থা নিতে গেলে তো একজন তান্ত্রিকের দরকার। সেই তান্ত্রিক কোথায় পাবো? আপনাদের এখানে কেউ আছে জানাশোনা আপনাদের? তখন ওনারা বললেন যে না স্যার, নেই তো কেউ, কি কোথায় পাবো? তখন ওনাদের যে বাংলার যে প্রফেসর ছিলেন উনি বললেন, স্যার আমি যেখানে থাকি ওখানে দুজন তান্ত্রিক আছে, একজন অঘরী তান্ত্রিক আর একজন এমনি তান্ত্রিক। তখন প্রিন্সিপাল বলল, স্যার ঠিক আছে, তুমি নিয়ে আসো অঘরী তান্ত্রিক, শুনেছি খুব ভালো তান্ত্রিক হয়, তুমি অঘরী তান্ত্রিককে নিয়ে আসো, কালকেই নিয়ে আসো, বেশি দেরি করা যাবে না। তা উনি পরের দিনই প্রিন্সিপালকে সঙ্গে নিয়ে, তান্ত্রিককে সঙ্গে নিয়ে আসলেন। যথারীতি গেটের তালা খোলা হলো, সবাই ওখানে প্রেজেন্ট, এমনকি ওখানকার বাসিন্দারাও, বেশ কিছু বাসিন্দারা ওখানে দাঁড়ানো, স্কুল কলেজে যারা পড়তো ওই কলেজে তারাও এসছে। পুলিশ এসছে, পুলিশ এসে জিজ্ঞেস করছে কি হয়েছে। পুলিশকে ওরা সব বলল। পুলিশ একটু বিরক্ত হয়ে প্রথমে বলেছিল যে চলে যান, এই করোনার সময় আপনারা এখানে থাকবেন না, এত লোক জটলা ভালো না। তখন ওরা বুঝিয়ে বলাতে পুলিশ রাজি হলো, বলে ঠিক আছে, আমরাও আছি, দেখুন কি হয়। তান্ত্রিক গেট খুলে ঠিক হাতে গোনা 5 পা এগিয়েছেন। 5 পা এগিয়েই উনি চোখ বন্ধ করে হাত কপালে ঠেকিয়ে, মুঠো করে হাতটা কপালে ঠেকিয়ে কি একটা মন্ত্র পড়লেন। পড়ে হাঁটু গেড়ে বসে মাটির মধ্যে যেন কি একটা গন্ধ শুকছেন। গন্ধ শুকে উঠে দাঁড়িয়ে বলল,
এখানকার বাসিন্দাকে একজন আসুন তো আমার কাছে। তখন একজন গেল, গিয়ে বলে, হ্যাঁ বলুন বাবা, কি হয়েছে? তখন তান্ত্রিক বলল, আচ্ছা, কলেজের পেছনে যে ওই কদম গাছটা আছে, ওই কদম গাছে কি কেউ কোনো সময় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল, কোনো মহিলা? তখন বলছে যে হ্যাঁ, আত্মহত্যা করেছিল। কবে নাগাদ বলুন তো? মানে বেশি দিন হয়নি, এই 25, ওই ঝড়টা যে আসলো, ঝড়ের 2-3 দিন আগে। কেন আত্মহত্যা করেছিল কিছু জানতে পেরেছেন? বলে যে হ্যাঁ, ওনার হাজবেন্ড মারা গেছিল করোনাতে, উনি সহ্য করতে না পেরে কদম গাছে গলায় দড়িয়ে আত্মহত্যা করেছিল। তখন তান্ত্রিক বলল, যা বুঝার আমি বুঝে গেছি, ঠিক আছে, কলেজের মেইন দরজায় তালা দেওয়াটা খুলুন, আমি যাব উপরের ঘরে, যেখান থেকে আওয়াজ আসছে সেই ঘরেই আমি যাব। যথারীতি তালা খোলা হলো। তান্ত্রিক গেল উপরে, ঘোরাফেরা করলো একটুখানি, ঘোরাফেরা করে একটা জায়গায় গিয়ে থমকে গেল তান্ত্রিক। আস্তে করে বলল, আচ্ছা, তুই এখানে ঘাঁটি গেড়েছিস? বলেই একটু সরে এসে ওদেরকে বলল, আমার একটা পুজো করতে হবে ছোট্ট, আপনারা সাজ সরঞ্জাম আজকেই নিয়ে আসুন, আমি আজকেই পুজো করব। উনি ফর্দ লিখে দিলেন, সঙ্গে সঙ্গে বাজার হয়ে চলে আসলো। উনি বসলেন, মন্ত্র পড়া আরম্ভ করলেন। অদ্ভুত ভাবে সবাই শুনতে পেল, তান্ত্রিক সমেত, একটা গলার আওয়াজ, কর্কশ গলার আওয়াজ, যেন তান্ত্রিককে বলছে, অঘরী, তুই এখানে কেন এসেছিস? এখান থেকে চলে যা, আমি এখানে থাকবো এবং চিরজীবন থাকবো। তান্ত্রিক বলল, এটা কলেজ, ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসে, টিচাররা পড়াতে আসে, তুই থাকবি মানে তুই এখান থেকে যাবি, এটা আমার আদেশ। তখন আবারও কর্কশ গলায় বলে উঠল, তোর আদেশ মানছে কে? আমাকে তুই চিনিস না, তোকে মেরে ফেলে দেবো, তোর লাশ এখানে পড়ে থাকবে, আমার ক্ষমতা তুই জানিস না। তখন তান্ত্রিক একটু রেগে বলে উঠল, তবে রে, তুই আমার ক্ষমতা সম্পর্কেও জানিস না, তোকে আমি বন্দি করে রাখবো, দেখতে চাস তুই আমার ক্ষমতা? তাহলে দেখ। উনি সঙ্গে সঙ্গে, ওনার একটা ঘটি ভরা জল ছিল, গঙ্গা জল, ওই মন্ত্রভূত পবিত্র গঙ্গা জল ছিটালেন সেই প্রেতাত্মার দিকে। তান্ত্রিক দেখতে পাচ্ছে একটা মেয়ের অবয়ব, কিন্তু অন্য কেউ দেখতে পাচ্ছে না, শুধু ফিল করতে পারছে আর ওই প্রেতাত্মার কথা শুনতে পাচ্ছে। ওই মন্ত্রভূত পবিত্র গঙ্গা জল ছেটানোর সঙ্গে সঙ্গেই ওই অবয়ব বেশ কিছুটা সরে গেল, সরে গিয়ে যন্ত্রণা সহ্য করতে না পেরে বলে উঠল, এই, তুই কি চাস? আমাকে তুই এখানে থাকতে দিবি না? আমি তো কারোর ক্ষতি করছি না। তখন তান্ত্রিক বলল, তুই ক্ষতি করছিস না, কিন্তু তুই যে রাত্রিবেলা যে কান্নাকাটি করিস, সেই কান্নাকাটি এখানকার বাসিন্দারা সহ্য করতে পারছে না, তারা ভয় পাচ্ছে, তাই তুই এখান থেকে এই মুহূর্তে চলে যাবি। তখন সন্ধে হয়ে এসছে, হালকা হালকা দিনের আলো রয়েছে, মানে গোধূলি লগ্ন বলতে যা বোঝায়। তখন একবারই একটা কথাই বলল প্রেত, আমি এখান থেকে যাব না, আমি এখানেই থাকব। তখন তান্ত্রিক বলল, আমি ভালো কথা বলছি, তুই এখান থেকে চলে যা, নয়তো কিন্তু আমি মন্ত্র বলে তোকে বন্দি করব, তোর কোনোদিন মুক্তি হবে না, তুই এই ইহজগতেই থাকবি এবং এখন যে কষ্ট পাচ্ছিস তার থেকে বেশি কষ্ট আমি তোকে দেব, তুই যদি ভালো চাস নিজের, এখান থেকে চলে যা। তখন প্রেতাত্মা নিচু গলায় বলল, ঠিক আছে, আমি চলে যাব।
তখন তান্ত্রিক একটু গম্ভীর গলায় বলে উঠল, তুই যে চলে যাবি তার প্রমাণ কি? আমার তো প্রমাণ দরকার। তখন উনি বললেন, আমি চলে যাব, বললাম তো। তখন তান্ত্রিক বলল, ভালো কথা তুই চলে যাবি, কিন্তু তুই প্রমাণ দিয়ে যাবি। তখন ও বলল, ঠিক আছে। আমি যখন চলে যাব তখন যে কদম গাছের ডালে আমি গলায় দড়ি দিয়েছিলাম সেই ডালটা ভেঙে দিয়ে যাবে, সেই ডালটা ভেঙে পড়ে যাবে মাটিতে। এখানে একটা কথা বলি, সেই কদম গাছের ডাল এতটাই মোটা ছিল যে কুড়ুল আর করাত ছাড়া ও কাটা সম্ভব ছিল না, এতটাই মোটা ডাল ছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই সবাই দেখলো, সবাই প্রত্যক্ষ করলো, ওরকম মোটা ডাল কোনো হাওয়া ছাড়া হঠাৎ করে আচমকা মড়মড় করে আওয়াজ করে ভেঙে পড়লো এবং মাটিতে পড়লো। তখনই তান্ত্রিক মুচকি হেসে বললেন, যাক, আপনারা বিপদমুক্ত, আপনাদের কলেজ এখন ঠিকঠাক থাকবে, ও আর কোনোদিন আসবে না। আপনারা এখন যবে লকডাউন উঠবে আপনারা নিশ্চিন্তে কলেজে আসতে পারবেন, কলেজে পড়াশোনা করাতে পারবেন, কোনো অসুবিধা এখন আর হবে না। এরপর থেকে এখনো কলেজ চলছে, লকডাউন অনেক দিন হলো লকডাউন উঠে গেছে, এখন আবার পৃথিবী নিজের ছন্দে ফিরে এসছে, করোনার ভয় সবার মনের থেকে চলে গেছে। তো আজকে এই ছিল আমার ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আরও ভালো ঘটনা আসবে যাতে মিস না করো, তার জন্য তোমরা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, লাইক করো। প্রত্যেক দিনই বলি, আজকেও বলছি, তোমাদের লাইক, শেয়ার, কমেন্ট আমাদের পরের ঘটনা শোনানোর জন্য এনার্জি জাগায়। আরেকটা কথা বলি, বেশ কিছুদিন আমরা ঘটনা দিতে পারিনি, কারণ আমাদের স্টুডিওটার মধ্যে একটু প্রবলেম চলছিল আর কি, টেকনিক্যাল প্রবলেম, এই জন্যই আমরা ঘটনা দিতে পারিনি। আজকে রোববার, আজকে থেকে আমরা আবারও ঘটনা দেওয়া স্টার্ট করলাম, একই টাইম 6টা থেকে 9টা ফিয়ার ব্লগ চ্যানেলে ঘটনা আসবে একটার পর একটা। আর যা বলি সব সত্যি ঘটনাই বলি, তোমরাও তোমাদের জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা লিখে দিতে পারো, আমরা সেটাও শেয়ার করব ফ্যামিলির সঙ্গে। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, শুভরাত্রি।